ডেইলি টাইমস অফ বাংলাদেশের নিয়মিত টকশো টাইমস টকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ইলিয়াস খান। আজকে আমরা আলোচনা করব ইরান যুদ্ধ নিয়ে। আপনারা জানেন যে এক মাসে বেশি সময় আছে ইরানে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ করেছে। সেখানে নানা ধরনের বোমা হামলা হচ্ছে, মিসাইল হামলা হচ্ছে, ইরানও পাল্টা জবাব দিচ্ছে। এই যুদ্ধের খবর আমরা কিন্তু গণমাধ্যমের কল্যাণে পাই, কিন্তু আজকে আমাদের স্টুডিওতে এমন একজন অতিথি আছেন এই যুদ্ধের মধ্যে 22 দিন তিনি ইরানে ছিলেন, সম্প্রতি তিনি দেশে ফিরেছেন। তিনি তেহরান ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্সেসের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি একদম কাছ থেকে যুদ্ধ দেখেছেন। আজকে তার সাথে আমরা কথা বলবো। মিস্টার সাজিদুল ইসলাম, আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আমরা যে আলোচনা করছিলাম, আপনি জানেন যে বাংলাদেশের মানুষ ইরান যুদ্ধের খবর মূলত কিন্তু গণমাধ্যমের কল্যাণে পেয়ে থাকে। অনেক সময় কিন্তু ওয়েস্টার্ন মিডিয়া সঠিক খবর পাওয়াও যায় না। তো ইরানিদের মধ্যে শুধু কি তেহরান না অন্য অন্য যে শহরগুলো আছে, আপনাদের কাছ থেকে নিশ্চয়ই আপনি ওখানে মিডিয়া ফলো করতেন, ইরানি মিডিয়াও দেখতেন আমার ধারণা। জি, ইরানি টেলিভিশন তো আসে, অনেক টেলিভিশন, তারা কি এই যুদ্ধের সবগুলো দেখাচ্ছে যে কোথায় কি হচ্ছে, কোথায় তারা ইন্টারসেপ্ট করছে, কোথায় বিল্ডিং ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, এরকম কি এগুলো হ্যাঁ ডেফিনেটলি দেখাচ্ছে। বাট মোর দ্যান দ্যাট অবভিয়াসলি সব দেশ তো চায় যে তাদের যেই অ্যাচিভমেন্টগুলো সেইগুলো তুলে ধরতে বেশি করে। সো ইরান সেটাই চেষ্টা করছিল, কারণ দেখা যাচ্ছে যে মানে খুবই একটা ক্রিটিক্যাল একটা সিচুয়েশন এইখানে। পিপলের যেই মোরালটা সেটা যাতে শক্ত থাকে, সেটার জন্য তারা মানে তারা কি কি হামলা করেছে সেগুলোর উপর বেশি ফোকাস করেছে, কারণ ক্ষয়ক্ষতির উপর ফোকাস করে অ্যাকচুয়ালি তেমন কোনো লাভ নেই। ওখানে যে ছাত্রদের অ্যাটিটিউড কি, তারা কি সবাই যুদ্ধে অংশ নিয়েছে বা এরকম কোনো তাদের কি অবস্থান কি ছাত্রদের? আসলে ইরানিয়ান ছাত্রদের সাথে তো আপনার পরিচয় ছিল নিশ্চয়ই, আপনার ক্লাসমেট। ইরানে 3 ধরনের লোক আছে, জি, টু বি কোয়াইট ফ্র্যাঙ্ক। 3 ধরনের লোক, সেটা হলো কি এক টাইপের হলো কি প্রো গভর্নমেন্ট, আর অ্যান্টি গভর্নমেন্ট 2 টাইপের। সো 2 টাইপের কেমন, সেটা হলো গিয়ে এক টাইপ চাই হলো কি একদম মানে ইসরায়েল আর আমেরিকার পাপেট। তারা হলো এরকম লোক আছে ওখানে? জি আছে, খুব খুব সংখ্যা অনেক কম, বাট দেন আছে। সো তারা চাই হলো গিয়ে এই যে রেজা শাহ পাহলাভি ওনার ছেলে ফেরত আসুক এবং সে কন্ট্রোল করুক ইরানকে। এটা হলো গিয়ে এক টাইপ। সেকেন্ড টাইপ হলো গিয়ে যারা মনে করে যে ইরানিয়ান গভর্নমেন্টটা মানে পিপলকে সার্ভ করছে না, জি, বাট একটা গোষ্ঠীকে সার্ভ করছে। হ্যাঁ, তারা মনে করছে যে এর ভিতরে অনেক করাপশন ঢুকে গিয়েছে এই সেই। সো কিন্তু তাদের কথা হলো গিয়ে যে যদি চেঞ্জ আসতে হয় সেটা পিপলের মাধ্যমে আসতে হবে। আচ্ছা আচ্ছা, বাইরের শক্তির হস্তক্ষেপে না। হ্যাঁ, বাইরের শক্তি এসে কাউকে বসিয়ে দেবে সেরকম তারা চায় না। সো এরকম 3টা ক্যাটাগরির লোকজন আছে। সো প্রো গভর্নমেন্ট পিপল যারা আছে তারা ডেফিনেটলি গভর্নমেন্টের পক্ষে কথা বলছে, এবং অ্যান্টি গভর্নমেন্টের যেসব লোকজন আছে দুটো ভাগ বললেন। হ্যাঁ, 2টা পার্ট, যেটা এর ভিতরে যেই পার্টটা হলো গিয়ে চায় যে দেশের প্রবলেম দেশের ভিতর থেকে সলভ করতে। তারা এখন মানে এই কারেন্টলি এই ওয়ার সিচুয়েশনে তারা চাচ্ছে যে মানে যুদ্ধটা শেষ হোক, কারণ অবভিয়াসলি তারা চায় না যে বাইরে থেকে কোনো অ্যাগ্রেশন হোক। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাট এখনও ওই রকম সিচুয়েশন তৈরি হয়নি যে স্টুডেন্টসদেরকে যুদ্ধের জন্য এনলিস্ট করতে হবে বা কোনো কিছু, কারণ ইরানে বাসিজ ফোর্স আছে একটা। বাসিজ ফোর্স হলো গিয়ে আপনার কি বলে সিভিলিয়ানরাই মিলিটারির জন্য হ্যাঁ ট্রেনিং নেয়। তারা মানে সাইন করে রাখে যে যদি কোনো ফাতোয়া আসে ইরানিয়ান সুপ্রিম লিডার থেকে যে যুদ্ধে যেতে হবে, তখন তারা যুদ্ধে নামবে। কিন্তু আপ আনটিল দ্যাট ইরানিয়ান মিলিটারি তো আছে, আইআরজিসি আছে, এবং ইরানিয়ান অফিসিয়াল যে মিলিটারি সেটাও আছে। সো আপাতত মানে স্টুডেন্টদেরকে ওই এনলিস্ট করার মতন কোনো সিচুয়েশন পড়তে হয়। অনেকের সিগনেচার করা আছে না? হ্যাঁ, অনেকেই, বেশিরভাগ প্রো গভর্নমেন্ট যেসব স্টুডেন্ট আছে তারা বাসিজেরই পার্ট। ইরানের বাসিজ প্রায় হলে গিয়ে 9 মিলিয়ন পিপল, ইরানের হোল পপুলেশন হলে গিয়ে 90 মিলিয়ন। সো 1/10 হলে গিয়ে অলরেডি বাসিজের পার্ট। তারা কি কি বলে যে মিলিটারি ট্রেনিং প্রাপ্ত? মিলিটারি, প্যারামিলিটারি, অনেক ধরনের উইং আছে সেখানে, মানে লেভেল ওয়াইজ আর কি যেতে হয়। দেখা যাচ্ছে অনেকেই ভেরি হাইলি ট্রেন্ড আর অনেকেই বেসিক ট্রেনিং নিয়ে আসে। আমি যে কথা আলোচনা করছিলাম যে ইরানের বাইরে যে বিভিন্ন জায়গায়
হামলা হচ্ছে, এগুলো কি আপনাদের ইরানিয়ান মিডিয়ায় বা কোনো মিডিয়ার মাধ্যমে আপনারা পেতেন ওখানে বসে? ইরানের বাইরে মানে? ইরান না, সরি, তেহরানের বাইরে। আচ্ছা, তেহরানের বাইরে, হ্যাঁ অবভিয়াসলি, মানে ইরানের কিছু টিভি চ্যানেল আছে যেগুলো হলো কি স্পেসিফিক টু কিছু সিটি। দেখা যাচ্ছে আচ্ছা। ইরানের কিছু শহর আছে, ইস্পাহান, শহর শিরাজ, কেন্দ্রিক। কোম, হ্যাঁ, সেই শহর কেন্দ্রিক কিছু নিউজ চ্যানেল আছে, তারা ওই শহরকে কভার করে। অ্যাট দ্য সেম টাইম যেই সব টিভি চ্যানেল একদম অনলি নিউজ বেসড, তারাও এইগুলো কভার করে ডিফারেন্ট ডিফারেন্ট সিটিতে কী কী ঘটেছে, কোথায় হামলা হয়েছে, এগুলো ওভারঅল কভার করার চেষ্টা করে আর কি। হরমুজ প্রণালীতে বা কাছাকাছি গিয়েছেন আপনি কখনো? না, আমার সেই সৌভাগ্য হয়নি। আচ্ছা আচ্ছা। ইরানিদের মেন্টাল মেকআপটা কেমন? তারা কি যুদ্ধকে কি বলে যে মানে তাদের কাছে সহনীয় যে যুদ্ধ হতে পারে এরকম একটা মেন্টাল প্রিপারেশন ছিল, এবং তাদের প্রস্তুতিটা কেমন আসলে? ইরানিদের মোস্ট সারপ্রাইজিং পার্ট হলো গিয়ে তারা শাহাদাতকে অনেক পছন্দ করে, আচ্ছা আচ্ছা। শহীদ হতে চায়। মানে যারা হলো গিয়ে একটু ইসলামিক মাইন্ডেড, জি। তাদের উইশটাই হলো গিয়ে এটা। সো দেখা যাচ্ছে যে এই যুদ্ধে প্রচুর পরিমাণে এই যে আপনি বলেন অধিকাংশ মানুষ শহীদ হতে চায় এরকম? টু বি কোয়াইট অনেস্ট, হ্যাঁ, কারণ এখনো তো অধিকাংশ লোকজন বিপ্লবপন্থী। জি সো তারা যখন এই কি বলে প্রো গভর্নমেন্ট র্যালিগুলোতে নেমেছিল, জি তখন আমরা কিছু ভিডিও দেখতে পেয়েছি যে আমাদের ডরমেটরির কাছেই, ওই জায়গাটাকে বলা হয় ফেরদৌসি, জি সো ওইটার কাছে র্যালিতে নেমেছে, টিভির ক্যামেরা তাদের দিকে তাক করে রেখেছে, মিসাইল এসে পড়লো পাশে, কেউ মারা যায়নি বাট রেজিডেন্সিয়াল এরিয়াতে হামলা করেছে। জি। ওইখান থেকে একটা লোকও পালায় যায়নি, তারা ওইখান থেকে ইনস্টেড তাকবীর দিচ্ছে। হুম 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 হুম। তাদের মেন্টাল মেকআপটা হলো গিয়ে এরকম, তারা শহীদ হতে চায় শহীদ হতে চায় এবং দেশের জন্য দেশের জন্য। প্রয়োজনে। এবং যেই সব কিছু কিছু লোকজন আছে যারা দেখা যাচ্ছে যে অতটা ধার্মিক না, একটু ওয়েস্টার্ন টাইপের, জি তারাও ফর সাম রিজন হয়তো বা পেট্রিয়টিজমের জন্য, ন্যাশনালিজমের জন্য, তাদের দেশপ্রেমের জন্য হুম। তারা এই যুদ্ধকে ভয় পায় না। দেখা যাচ্ছে যে আমরা ডরমেটরি, আমাদের পাশে একটা পার্ক ছিল, সেখানে মানে অনেকেই মানে এরকম কিছু ওয়েস্টার্ন লোকজন ছিল যারা এসে তাদের ডগ ওয়াক করতে বের হতো। তো তারাও দেখা যাচ্ছে উপরে ইন্টারসেপ্ট করছে মিসাইল। তারা কি ইরানিয়ান? ইরানিয়ান তারা কুকুর পালে? কিছু আছে এরকম ওয়েস্টার্ন লোকজন, কারণ জি। রাজধানীতে আমরা থাকি। ওয়েস্টার্ন লোকজন না, মানে ওয়েস্টার্ন মাইন্ডেড আর কি। ওয়েস্টার্ন মাইন্ডের, হ্যাঁ ওয়েস্টার্ন রাইট মাইন্ডের, রাইট, সেটাই হ্যাঁ। মিন করছে আর কি। জি সো তারা আর কি মানে এইরকম একটা সিচুয়েশনে তারাও ভয় পায়নি। ইদার তাদের মানে তাদের কান্ট্রির উপর অনেক বেশি ট্রাস্ট আছে, অথবা তারা কেয়ার করে না যে মরলে তো নিজের দেশেই মরবে। দীর্ঘদিন তো অবরোধ চলছে জি। ইরানের, 47 বছর ধরে ইরানের উপর অবরোধ চলছে। খুব কঠিন সংগ্রাম করে তারা টিকে আছে। আমরা যেহেতু ডেফিনেটলি। ওয়েস্টার্ন মিডিয়া বা অন্যান্য মিডিয়ায় দেখি, আসলে কি অবস্থা ইরানের ভেতরের অবস্থা, কি খাওয়া দাওয়া বা জীবনযাত্রায় কি কোনো প্রভাব পড়েছে? খুব দারিদ্র, দরিদ্রতা ওখানে কি আছে কি মানে আপনার কাছে? সেরকম দারিদ্রতা নেই, বাট দেন ডেফিনেটলি স্যাংশনের তো একটা এফেক্ট পড়েছে। জি আর স্পেশালি ট্রাম্প ক্ষমতা আসার পর থেকেই যখন এই যে ম্যাক্সিমাম প্রেশার স্যাংশনগুলো দিয়েছে ইরানের উপর, জি। সো ইরানের বেশ কিছু মানে লস হয়েছে, স্পেশালি মেডিকেল সেক্টরে। মেডিকেল যেমন? সেক্টরে যেমন অনেক আম, কি বলে মেডিসিন আছে জি যেগুলো বাইরে থেকে সোর্স করতে হয় আর কি, স্পেশালি আচ্ছা। ক্যান্সার কে ট্রিট করার জন্য। তো এইগুলো দেখা যাচ্ছে যে ইরানের ওই ইকুইপমেন্টস নেই যে তারা নিজেরা মানে দেশের বানাবে। ভিতরে বানাতে পারবে, বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়, যেহেতু তাদের স্যাংশন Sanction, আছে এগুলোর উপর, তো তারা ইম্পোর্ট করতে পারে না। হুম হুম। তো দেখা যাচ্ছে যে যারা এইসব রোগে ভুগছেন তাদেরকে আনফর্চুনেটলি অনেক বেশি সাফার করতে হয়। এরপরে আদার দ্যান দ্যাট ইরানের বেশ কিছু জিনিস খুবই ভালো, সেটা হলো গিয়ে যে পাবলিক ট্রান্সপোর্ট। আচ্ছা পাবলিক ট্রান্সপোর্ট, আমার কিছু কিছু ফ্রেন্ড আছে যারা হলো গিয়ে যে ইরাকি, অস্ট্রেলিয়া থেকেছে, অস্ট্রেলিয়া বড় হয়েছে, এরপরে ইউএইতে গিয়েছে, জার্মানিতে গিয়েছে, ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রিতে গিয়েছে। তারা আমাকে বলে যে ইরানিয়ান এতগুলো দেশ ঘোরার পরেও ইরানিয়ান যে মেট্রো সিস্টেম, তেহরানের যে মেট্রো সিস্টেম, এটা ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডের বেস্ট। হুম। কারণ আপনি বেয়ারলি কত বাংলাদেশের ইকুইভ্যালেন্ট হয়তো বা 6-7 টাকায় একটা আচ্ছা। টিকিট পাবেন, সেটা দিয়ে পুরো তেহরান সিটি যেখানে আপনি যেতে চান যেতে পারবেন। এরপর বাস ট্রান্সপোর্ট যেগুলো আছে সেগুলো খুবই মানে চিপ। এরপর ইরানের কিছু বাজার আছে যেগুলো হলো কি সরকারি বাজার টাইপের, সো এখানে আপনার ফ্রুটস, ভেজিটেবলস এগুলো খুবই মানে খুবই কম দামে সেল পানির করে দাম একদম না? একদম। এবং এমন না যে কোয়ালিটি খারাপ, কোয়ালিটি ভালো, বেশ ভালো। হুম হুম।
সো এরকম অনেকগুলো ফ্যাসিলিটি মানে গভর্নমেন্টের থেকে প্রোভাইড করেছে। এরপরে রুটির দোকান আছে অনেক টাইপের, ইরানের অনেকগুলো ভ্যারাইটি আছে ওদের রুটির। মূল খাদ্য কি আসলে? মূল খাদ্য রুটি এবং ভাত। ভাতও খায় আমাদের মতো? ভাতও খায়, হ্যাঁ। ওরা মানে ভাতটা হলো গিয়ে, ভাতের জন্য বেশ পাগল ওরা। মানে রুটি হলো গিয়ে ধরেন যে মর্নিং ব্রেকফাস্টের জন্য খায়, বা দেখা যাচ্ছে লাইট ডিনার করার জন্য তখন খায়। বাট লাঞ্চটা বেশিরভাগ সময় আর কি রাইস বেস থাকে। এই খাবার নিয়ে আলাপ করছিলাম। জি। আপনারা ডরমেটরিতে কি খান আসলে? ডরমেটরিতে আমরা নিজেরাই রান্না করে খান আমরা বললেন? আমরা 3 ফ্রেন্ড আর কি একসাথে থাকি। আমি তিনজন বাংলাদেশি? না, আমি বাঙালি, আরেকজন হলো গিয়ে কাশ্মীরি, এবং আরেকজন হলো গিয়ে যে আফগানির কথা বলছিলাম। আচ্ছা আচ্ছা সো আমরা 3 জন। সো আফগানি ফ্রেন্ড আনফরচুনেটলি রান্না করতে পারে না, আচ্ছা আচ্ছা। তাকে দিয়ে আমরা সবকিছু হাঁড়ি পাতিল ধোয়াই এবং রান্না করি ইদার আমি অথবা আমার কাশ্মীরি ফ্রেন্ড। সো দেখা যায় যে ও রান্না করলে ও কাশ্মীরি ডিশেস রান্না করে, বেশিরভাগই হলে গিয়ে টমেটো বেসড হয়, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হলে গিয়ে মিট বা চিকেন বেসড। আমি রান্না করলে দেখা যাচ্ছে যে বেশিরভাগ টাইমে বাঙালি রান্না করি, বাঙালি খাবার দাবার, অথবা বিভিন্ন সবজি পাওয়া যায় ওখানে? সবজি পাওয়া যায়, হ্যাঁ। কিন্তু মানে স্পেসিফিক বাংলাদেশে কিছু যে সিজনাল সবজি টবজি আছে ওইগুলো পাওয়া যায় না, যেমন সিম পাওয়া যায় না। এরপরে বাংলাদেশে যেমন লাউ পাওয়া যায়, লাউগুলো অনেক বড় হয়। ইরানে লাউ এরকম হয় না, ইরানের লাউ ছোটোখাটো হয়। ইংলিশ ওইটাকে বলে Tasty? জুকিনি। আছে, আমি মানে ওইদিকে তেমন একটা ইন্টারেস্টেড না, বাট আচ্ছা আচ্ছা যারা খায় তারা পছন্দ করে আর কি। আচ্ছা 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 আচ্ছা। এবং সবাই রান্না করে খায় ওখানের? জি, এখন কিছু কিছু লোকজন আছে যারা বাইরে থেকে অর্ডার করে খেতে পছন্দ করে। আমরা আমাদের তো মনে হয় যে এই স্যাংশনের কারণে জি ইরানে মানুষজন বোধহয় ঠিকভাবে খেতেও পারে না। চিত্রটা কি আসলে এরকম? খাদ্য না, সংকট আছে আসলে কোনো? এরকম না, না খাদ্যের সংকট একদমই নেই। সমস্যাটা হলো কি ইনফ্লেশনের। আচ্ছা ইরানে যে ইনফ্লেশনটা হিট করে, এটা মানে প্রায় প্রত্যেক মাসে একটা অ্যামাউন্ট আর কি ওদের লস হয়। ধরেন যারা ব্যাংকে টাকা রাখে অথবা চাকরি করে, মানে যারা ওয়ার্কার লেভেলের চাকরি করে মানে পেচেক পায়, সেখান থেকে দেখা যাচ্ছে তাদের প্রত্যেক 6 মাসের ভিতর অনেকগুলো লস হয়, কারণ তাদের স্যালারিটা প্রত্যেক 6 মাস পর পর বাড়ায়, কারণ আচ্ছা। ইনফ্লেশনটা ওই লেভেলের, আচ্ছা আচ্ছা। খুবই হাই ইনফ্লেশন। তো ইনফ্লেশনের জন্য মেইনলি সমস্যাটা, বাট আদার দ্যান দ্যাট যে কোনো শর্টেজ আছে ইরানের ভিতরে তা না। আপনি যে একটু আগে বললেন যে কিছু মানুষ আছে যারা ওয়েস্টার্ন লাইফ লিড করে, জি তারা কুকুর নিয়েও রাস্তায় ঘোরে, হুম। বা এই ধরনের আছেন অনেকে। এটি কি কোনো রাষ্ট্রীয় পুলিশ, ওদের বাইরে নীতি পুলিশ নিয়ে কি একটা পুলিশ আছে? তারা কি কোনো ছিল, বাধা দেয়? এখন আর নেই না। কোনো বাধা দেয়? মোরাল পুলিশ নামের একটা মোরাল পুলিশ, ফোর্স sorry. ছিল আগে। তারা হলো কি মেইনলি এই কি বলে ইমপ্রপার ড্রেসিং এগুলোর ব্যাপারে মানে বাধা দিত। বাট এখন ওই যে একটা প্রোটেস্ট হয়েছিল মাহসা আমিনিকে নিয়ে, জি আপনি নিশ্চয়ই এই ব্যাপারে জানেন। জি। সো ওই ইনসিডেন্টের পরে আর কি এই অনেক বেশি রিল্যাক্সড হয়ে গেছে, অনেক বেশি লিনিয়েন্ট গভর্নমেন্ট। এখন মানে কুকুর নিয়ে এই যে অনেক টুইটারে আমি মাঝে মধ্যে দেখি, এই জিনিসগুলোকে ফলো করার চেষ্টা করি, মানে পলিটিক্স অ্যান্ড অল। সো টুইটার এক্স যেই অ্যাপটা বলে, জি। সেখানে দেখা যায় যে অনেকে অনেক প্রপাগান্ডা ছড়ানোর চেষ্টা করে যে ইরানে কুকুর নিয়ে গেলে মৃত্যুদণ্ড, এই সেই। নন অফ দ্যাট, ওগুলো আসলে কিছুই কিছুই হয় না। ওয়েস্টার্ন মিডিয়ার প্রচার বেশি। ওয়েস্টার্ন মিডিয়া, হ্যাঁ। হুম। জাস্ট এতটুকু মেনটেন করতে হবে যাতে কুকুর কাউকে ডিস্টার্ব না করে, দ্যাটস ইট। আদার দ্যান দ্যাট এখন এই যে হিজাব নিয়ে অনেক অনেক কথা বলে যে ইরানে হিজাব না পড়লে এরকম ফাঁসি দিয়ে দেয়, হ্যান ত্যান হিজাব কত ছাড়া কিছু। কি মানুষ চলে ইরানে? হ্যাঁ, এখন এই যে যে কিছু ওয়েস্টার্ন লাইফস্টাইল লিড করে যারা, এরকম অনেক লোকজনই আছে যারা হিজাব ছাড়া চলে, এদের এবং সরকার কিছু বলে না? সরকার কিছুই বলে না। আচ্ছা, আপনাদের ক্লাসে কি যে মেয়েরা আছে, আপনাদের কি আমাদের ক্লাসে ম্যান্ডেটরি, ক্লাসে হিজাবটা দাও, বাট এমন না যে মানে খুব টাইট স্কার্ফ পরা বা দেখা যাচ্ছে যে ফোর্সফুল কিছু, এমন না। একটা স্কার্ফ জাস্ট আপনার মাথার উপরে থাকবে, গলায় পেঁচানো, দ্যাটস ইট। এতটুকু ওখানে হলেই কি চলে। বিদেশি মেয়েরাও পড়াশোনা করে? জি অনেক দেশে আছে না? জি জি। এবার আমরা একটু ভিন্ন প্রসঙ্গ নয়, যুদ্ধ প্রসঙ্গে। আপনি তো হুম, গত জুনে যে যুদ্ধটা হলো, 12 দিনের যুদ্ধ, জি সেই যুদ্ধের সময় তো ইরানে ছিলেন। জি ছিলাম। তখন কি কি ওই দিন যেদিন যুদ্ধ শুরু হলো,
নিশ্চয়ই আপনার স্মৃতি যদি প্রতারণা না করে আপনার সবটুকুই মনে আছে। হ্যাঁ মনে আছে। তো আপনি সেদিন কি ডর্মে ছিলেন না ইউনিভার্সিটিতে ছিলেন? তখন ডর্মে ছিলাম, তখন হামলাটা হলো গিয়ে ভোর রাতের সময়। এবার জি। যেহেতু আমেরিকা ছিল ইসরায়েলের সাথে, জি তো সাহস করে সকালবেলা হামলা করতে পেরেছিল। জি জি আগের বার ইসরায়েল ভয়ে রাতের আধারে হামলা করেছিল। জি তখন এখন 3টা বাজে, আমার এক্সামগুলো সব শেষ, আমি একটু মানে রিল্যাক্স করতে বসেছি, কিছু পপকর্ন হুম হুম হুম। তৈরি করেছি, পপকর্ন নিয়ে রেডি হয়েছি আমি, আপনারা কফি। 3 বন্ধু? না আমি একা, 2 বন্ধু ঘুমাচ্ছে তখন, অলমোস্ট রাত 3টা বাজে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তারা ঘুমাচ্ছে, আমি ভাবলাম যে একটা সিরিজ দেখা শুরু করি, যেহেতু আমার প্রায় 1-2 সপ্তাহ ফ্রি টাইম আছে। জি জি সো রিল্যাক্স হয়ে বসলাম, ইয়ারফোনটা কানে লাগালাম, প্লে করলাম সিরিজ। একটু পরে দেখি যে আমার আরেক ফ্রেন্ড ইরাকি, সে আমার রুমে ঢুকলো রাত 3টার সময়। সো আমি একটু মানে অবাক হলাম যে হোয়াট কুড ইট বি। সে এসে বললো যে তুমি সাউন্ড শুনতে পারছো বাইরে? হুম হুম সো আমাদের যে উইন্ডোগুলো সেগুলো বেশ মানে সাউন্ড প্রুফ, হুম হুম হুম। আমি কিছু শুনতে পাইনি। আবার কানে ইয়ারফোন লাগানো, আমি খুলে জানলা খুলে বাইরে তাকালাম, শুনতে পারছি যে মানে ডিস্ট্যান্ট একটা এরিয়াতে এরকম এক্সপ্লোশনের সাউন্ড হচ্ছে। তো তখনই বুঝতে পারলাম যে এরকম একটা যুদ্ধ লেগে গেছে, কারণ এর আগেও আমরা তখন শুনতে পারছিলাম যে যুদ্ধ লাগবে লাগবে এরকম একটা কিছু কাহিনী। তো তখন যুদ্ধ শুরু হলো। লাকিলি ওই টাইমে আমাদের ইন্টারনেট ছিল, বাট আচ্ছা। এইবার মানে যেহেতু ইন্টারনেট ইউজ করে ইসরায়েল আমেরিকা হামলা করতে পারে, তারা ইন্টারনেট থেকে অনেক ইনফরমেশন পায়, সেইগুলো ইউজ করে আর কি স্পেসিফিক জায়গায় টার্গেট করে। জি জি So এই জন্য আগে- বন্ধ করে দিয়েছে। হ্যাঁ এর বাট জন্য আগের, ওইবার ছিল। হ্যাঁ ওই টাইমে ছিল, তারা শিক্ষা নিয়ে এবার আর কি বন্ধ করেছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। যাতে ওই রকম মানে টাফ সিচুয়েশনে না পড়তে হয়। সো এরপরে এভরিডে অলমোস্ট মানে হামলা আমরা দেখতাম যে এয়ার স্ট্রাইকস হচ্ছে, বেশিরভাগই ইন্টারসেপশন হতো। এইবার আরও বেশি আর কি ইন্টারসেপশন হচ্ছে। না ইন্টারসেপশন কম হয়েছে এবার, কারণ এবার তো ইউএস অ্যাডভান্স জেট নিয়ে নেমেছে। এরপরে প্রায় 200-র মতন জেট নিয়ে হামলা করেছিল জি জি। ইরানে। বাট আগের বার তো অত ছিল না, আগের বার কিছু কিছু জায়গায় হামলা হয়েছে, খুবই স্পেসিফিক রিজনস আর রেজিডেন্সিয়াল আগের এরিয়া। বার কি আপনি দেশে এসেছিলেন? জি এসেছিলাম, বাট আস্তে আস্তে প্রায় সিজ ফায়ারের পরেই এসেছিলাম আর কি আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো 12 দিনই কি ওই যে 12 দিন যুদ্ধ হলো এবং এই যুদ্ধটা জি। কিন্তু মোটামুটি সবাই জানে যে ইরান এক ধরনের ইসরায়েলকে শিক্ষাও দিয়েছে। ওই যুদ্ধে হ্যাঁ কিন্তু মনে হয়েছিল যে ডেফিনেটলি। শিক্ষাও দিয়েছে ইসরায়েল। তো এই 12 দিনই কি আপনি ওই ডর্মে ছিলেন? না ওই টাইমে আমাদের ইউনিভার্সিটি আমাদেরকে একটা ক্যাম্পে নিয়ে যায়। কত সেটা দূর? হলো গিয়ে ক্যাসপিয়ান সির কাছে একটা, ওই যে যেই পোর্টের কথা বললাম যে এবার জি জি হামলা করেছিল, যেটার জন্য বর্ডার ক্লোজ করে জি দিয়েছিল জি তারা, জি। সেম পোর্টে আমরা গিয়েছিলাম এর আগের বার। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন আর কি রেড ক্রেসেন্টের একটা ক্যাম্প ছিল এখানে, জি আমাদের জি ইউনিভার্সিটি ওই জায়গাটাকে মানে তাদের সাথে কোঅর্ডিনেট করে আমাদের জন্য আর কি রেন্ট করেছিল। সো আচ্ছা আমরা ওইখানে ছিলাম আই থিঙ্ক 12 দিনের 4-5 দিন হয়তো বা ডরমেটরিতে ছিলাম। এরপরে আর কি আমাদেরকে ইভ্যাকুয়েট করে নিয়েছে, কারণ আমাদের বলেছিলাম 2টা ডরমেটরি আছে আমাদের। জি। তো দ্বিতীয় যে ডরমেটরি ছিল সেটার পাশে একটা আইআরজিসি ছোট একটা অফিস ছিল, আচ্ছা সেটাকেও টার্গেট করেছিল। কিন্তু ওই টার্গেট করার জন্য ওই পুরো যে স্ট্রিটটা ছিল সেটা আর কি অনেক ক্ষয়ক্ষতি হয়। আচ্ছা এবং আচ্ছা। যেহেতু ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এখানে ছিল, এই রিস্কটা আর কি ইউনিভার্সিটি নিতে চায়নি যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কিছু হলে বিগ একটা প্রবলেম হতে পারে। সো যেই দিনই হামলা হয় সেই দিন রাতের ভিতরে আর কি আমাদেরকে ইভ্যাকুয়েট করে ওই পোর্ট সিটিতে নিয়ে যায়। সো বাকি টাইম ওইখানে ছিলাম। তেহরান আসার পরে আর কি ইভ্যাকুয়েশনের একটা প্রসেস শুরু হয়। আবার তেহরান ফিরেছিলেন? জি তেহরান ফিরেছিলাম যেই দিন সিজ ফায়ার হবে জি জি। তার রাতে আর কি ফেরত এসেছিলাম। আচ্ছা। কারণ ওইখানে থেকে আর লাভ ছিল না, কারণ বেশিরভাগ দেখা যাচ্ছে পাকিস্তানিরা দ্বিতীয় দিনেই সব স্টুডেন্টকে ইভ্যাকুয়েট করে নিয়ে আসে, জি ইন্ডিয়ানরা 3rd-4th ডেতে গিয়ে ইভ্যাকুয়েট করে নিয়ে আসে, জি জি। লেবানিজরা সহজেই মানে ভিসা ছাড়াই ইরাকে ঢুকতে পারে। সো তারা ইরাকে ঢুকে গিয়েছিল ল্যান্ড বর্ডার দিয়ে। আচ্ছা দেখা আচ্ছা। যাচ্ছে যে আমরা যারা অড কান্ট্রিজ থেকে আসি, যাদের অনেক মানে অল্প স্টুডেন্টস আছে, আমি বাঙালি একজনই আচ্ছা আচ্ছা আচ্ছা। মেডিকেল স্টুডেন্ট এখানে। জি। সো দেখা যাচ্ছে যে আমরা যারা অড কিছু কান্ট্রি থেকে স্টুডেন্ট ছিলাম তারা হলো গিয়ে ওইখানে রয়ে গিয়েছিলাম। So এত বড় একটা ক্যাম্পে 5-6 জন থাকা জিনিসটা একটু মানে না আপনি দুই comfortable যুদ্ধের feel সময় করছিলাম। যে ঘটনাগুলো বললেন আমাকে যে অনেক জায়গায় আপনারা ঘুরেছেন, ঘুরতে হয়েছে জীবন বাঁচাতে বা যাই বলি আমরা বা জি। দেশে ফিরতে।
জি। বাট এই আপনার যাত্রা পথগুলোতে কোনো সমস্যা হয়নি? না, যাত্রাপথে কোনো সমস্যা হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে স্ট্রাইকসগুলো হয় এগুলো বেশিরভাগই হলো গিয়ে তেহরানকে টার্গেট করে, জি এবং দেখা যাচ্ছে কিছু কিছু সিটিতে যেখানে হলো গিয়ে এই ইরানিয়ান কি বলে নিউক্লিয়ার ফ্যাসিলিটিস আছে, জি জি সে জি। জায়গাগুলোতে টার্গেট করে, অথবা একদম সাউথ সাইডে যেখানে হলো গিয়ে ইরানের অয়েল ফ্যাসিলিটিস আছে, আচ্ছা আচ্ছা। এইসব জায়গায়। আদার দেন দ্যাট, ইরান তো বেশ বড় একটা দেশ, জি বাংলাদেশের 13 গুণ বড়। জি জি। তো দেখা যাচ্ছে যে যাত্রাপথে তেমন একটা প্রবলেম হয় না। আর ইরানের লোকজন অনেক ভদ্র, দেখা যাচ্ছে মানে ক্রাইম এগুলো একদমই নেই ওইদিকে। আচ্ছা আচ্ছা। সো তেমন আপনি একটা যে প্রবলেম হয় না বললেন কখনো। আপনার সহপাঠী বা আপনার এক ডর্মে আছেন জি ইরাকিয়ান স্টুডেন্ট, লেবানিজ স্টুডেন্ট, আফগান স্টুডেন্ট, আপনার যে বন্ধুর বাসায় ছিলেন, এই যে বিদেশি যারা এই যাদের কথা আমি বললাম, জি। এদের অ্যাটিচিউড কি ইরান সম্পর্কে আসলে? বেশিরভাগ স্টুডেন্টই হলো গিয়ে দেখা যাচ্ছে যে শিয়া মাযহাব ফলো আচ্ছা করে। সো মানে অটোমেটিকলি তাদের একটা মানে ইরানের প্রতি ভালোবাসা আছে। আচ্ছা আচ্ছা। আর যারা হলো গিয়ে মানে সুন্নি মাযহাব ফলো করে, জি। তাদের বেশিরভাগই হলো গিয়ে মানে দেশটাকে পছন্দ করে এবং কান্ট্রি, কারণ টু বি অনেস্ট এখানে কমপ্লেন করার কিছুই নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। কেউ আপনার সাথে সহজে খারাপ ব্যবহার করে না, বা আপনি কোনো খারাপ মেমোরি নিয়ে, দেখা যাচ্ছে যে এরকম কোনো স্টুডেন্ট নেই যে খুবই খারাপ মেমোরি নিয়ে তাদের দেশে ফেরত গিয়েছে আচ্ছা আচ্ছা আচ্ছা। ডিগ্রি শেষ করে, এরকম জি। কোনো সিচুয়েশন তৈরি হয়নি কখনো। সো বেশিরভাগই হলো গিয়ে মানে আম, ইরানের গভর্নমেন্টকে পছন্দ করে অথবা ইরানি লোকজনকে পছন্দ করে। শুধু মানে পয়েন্ট করার মতন একটা বলুন, আহ, এটা বলুন প্লিজ। হ্যাঁ, হ্যাঁ। সেটা হলো গিয়ে যে কিছু কুর্দি আছে, আচ্ছা আচ্ছা। ইরাকি কুর্দি, জি এরা জি। আবার হলো গিয়ে একটু মানে ইরানকে পছন্দ করে না। ইরানকে তেমন একটা পছন্দ করে না, কারণ তারা ওই যে কুর্দিস্তান, গ্রেটার কুর্দিস্তানের। সেটা তার কি আপনার সহপাঠীদের মধ্যে কুর্দি আছে? জি জি, কুর্দি আছে। ও, এদের ভর্তির ব্যাপারে কোনো অসুবিধা নেই, না কোনো না, বাধা নাই? ইরান কোনো বাধা দেয় না। ইরান হলো গিয়ে যে তুমি যদি পড়তে চাও, তোমার যদি মেরিট থাকে, দেন আসো, পড়ো, সমস্যা নেই। গুড বাট অ্যাটিটিউড। দেন হ্যাঁ, গুড অ্যাটিটিউড, খুবই ফ্রেন্ডলি অ্যাটিটিউড। বাট প্রবলেম হলে গিয়ে ওই যে দেখা যায় যে কিছু কিছু স্টুডেন্ট থাকে যারা জি হলে গিয়ে একটু মানে পলিটিক্যালি অ্যাফিলিয়েটেড। জি। তারা হলে গিয়ে মানে চেষ্টা করে যে কিছু একটা মানে মানে কথা বলেও হোক তাদের পয়েন্টটাকে আর কি রেইজ করা। কুর্দি ছাত্র যারা, হ্যাঁ, কিছু কিছু থাকে, আপনি নট তো অল অফ দেম। নিশ্চয়ই শুনেছেন যে ইভেন মার্কিন যুক্তরাষ্ট্র যে জি কুর্দি যে বিদ্রোহীরা রয়েছে বা জি। কুর্দি স্থানে যারা রয়েছে তাদেরকে ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে চায়, হুম। এটা কি আদৌ পারবে? কি মনে হয় আপনার কাছে? আহ, এখন এই কুর্দিরা তো হলে গিয়ে 4টা কান্ট্রিতে মেইনলি, জি ইরান, সিরিয়া, টার্কি আর ইরাক, জি 4টা কান্ট্রিতে। এখন আমার যতদূর যে জানা, আমি মানে ইন্টারাকশন হয়েছে আমার শুধু ইরানি কুর্দিদের সাথে এবং ইরাকি কুর্দিদের সাথে। ইরানি কুর্দিরা অ্যাকচুয়ালি ওই রকম টাইপের না যে ইরানি কুর্দিদেরকে এভাবে ইউজ করতে পারবে, হয়তো বা হাতে কোনো কিছু লোকজন আছে। হুম। বাট ইরাকি কুর্দি তারা চায় হলো গিয়ে ওই যে গ্রেটার কুর্দিস্তান, এটা হলো গিয়ে তাদের মাইন্ডসেট। সো আচ্ছা দেখা আচ্ছা। যায় যে হয়তো বা তারা ইজিলি এই প্রপাগান্ডাতে ট্র্যাপড হয়ে যেতে পারে, ইট আচ্ছা কুড বি আচ্ছা। পসিবল। এবং মানে ইরাকি সাইডটা ভালনারেবল, ইরানি আমি আর সাইডটা না। বেশি সময় নেব না আপনার, আপনি একটু আগে উচ্চারণ করছেন এই যে রিপাবলিকান গার্ড যেটাকে আমরা পড়ি, এই নামটি কিন্তু ব্যাপক আমরা শুনি যে তারা যে ইরানের যে মূল ফোর্স কিন্তু রিপাবলিকান গার্ড জি জি। বলা হয়। কেমন তারা আসলে? আপনি আপনি কি এদের কারোর সঙ্গে পরিচয় হয়েছে বা এদের কোনো ক্যাম্পে কখনো গিয়েছেন বা এদের আহ, অ্যাক্টিভিটিস সম্পর্কে তো নিশ্চয়ই আপনার কিছু না কিছু জানা আছে? হ্যাঁ, অ্যাক্টিভিটি সম্পর্কে জানা আছে। আমাদের একটা সামার কোর্স নিয়েছিল জি সেকেন্ড সেমেস্টারের পরে। জি সেখানে আর কি মানে ইরানের হিস্ট্রি অ্যান্ড অল এগুলো নিয়ে আমাদেরকে ইন্ট্রোডিউস করেছিল আর কি। জি আমি ওইখান থেকে অনেক কিছু জানতাম, যেহেতু আমার বাবা জার্নালিস্ট, আমি জি অনেক আগে থেকে এইগুলো নিয়ে ইন্টারেস্টেড ছিলাম এবং জি। অনেক আগে থেকে এগুলো দেখেছি। বাট দেন যারা আর কি দেখেনি, পলিটিক্স নিয়ে তাদের আইডিয়া নেই, তাদের জন্য মেইনলি এটা করেছিল আর কি। সো আমি গ্রুপের পার্ট ছিলাম। ওইখানে আমাদেরকে এই যে ইরানের একটা মিসাইল মিউজিয়াম আছে, আচ্ছা আচ্ছা। এবং এখানে মানে ইরান যে যুদ্ধ হয়েছিল সেগুলোর কি বলে মেমোরিয়াল অ্যান্ড অল অনেক কিছু রয়েছে। জি তো সেখানে আমাদেরকে নিয়ে যায়, এরপর ডিফারেন্ট ডিফারেন্ট ইরানের যে ক্যাটাগরির মিসাইলগুলো আছে সেগুলো আমাদেরকে দেখায়। এরপর মানে বলেছে যে ইরানের যে অ্যাটিটিউডটা সেটা আর কি তুলে ধরার চেষ্টা করেছে, যে আমাদের কোনো মিসাইল নেই যেটা হলো কি 2000 কিলোমিটার এক্সিড করে, কারণ আচ্ছা আমাদের স্ট্র্যাটেজি
কখনো এটা না যে আমরা হস্টিলিটি শো করবো কারোর সাথে, জি, কিন্তু আমাদের রিজনকে স্ট্যাবিলাইজ করার জন্য এই 2000 কিলোমিটারই যথেষ্ট। বাট এখন দেখি যে 4000 কিলোমিটার, মোর দ্যান 4000 কিলোমিটার এখন মিসাইল কিন্তু মেরেছে এবার। ওইটারও কিন্তু প্রুফ আমরা এই পর্যন্ত পাইনি হ্যাঁ, যে অ্যাকচুয়ালি ইরানের কাছে আসে নাকি না, ইজ দিস এ প্রপাগান্ডা, আমেরিকা কি কোনো কিছু করার চেষ্টা করেছে এই নিউজটা দিয়ে, নাকি অ্যাকচুয়ালি ইরানের আছে। সো উই ডোন্ট নো দ্যাট ইয়েট, বাট সো এই টাইপের অনেক কিছু আমাদেরকে দেখিয়েছে যে মানে ইরানের ক্যাপাবিলিটিসটা আসলে কতটুকু, ইরানের সেটা কি হিস্ট্রিটা কি ছিল, রিপাবলিকান কেন গার্ড করেছে। দেখিয়েছে? না, আমাদের কে কিছু এই কি বলে দুজন শেখ ছিল, মানে হুজুর টাইপের, জি, ওনারা আর কি মানে এই আইআরজিসির সাথে অ্যাফিলিয়েটেড। সো ওনারা এসে আমাদেরকে এই জিনিসগুলো দেখিয়েছে, কারণ শুধু মানে যে ইরানের মিসাইল মিলিটারি ক্যাপাবিলিটি সেটা না, মানে ইরানের হিস্ট্রি, এই যে জি, জি, জি। মিসাইল এই মিলিটারি ক্যাপাবিলিটিস যে তৈরি করেছে ইরান, কেন জি। তৈরি করেছে সেটাও আর কি এক্সপ্লেন করেছে। সো ওই কি বলে রেভলিউশন থেকে এই পর্যন্ত কি কি ঘটেছে এবং কেন ইরান এগুলো তৈরি করেছে, এইসব আর কি এক্সপ্লেন করেছিল তারা। আমরা জানি, মিডিয়া কল্যাণে দেখি যে ইরানে এক ধরনের কি বলে যে মৌলবাদী শাসন চলে, আমরা কিন্তু সেরকমই শুনি হুম হুম। যে ইসলামী শরিয়া অনুযায়ী দেশ চালায়। প্রকৃত চিত্র কি? আপনার কি ওয়েস্টার্ন ড্রেস বা এগুলো রাস্তাঘাটে মানুষজন চলছে এরকম, বা ওয়েস্টার্ন লাইফস্টাইল ওখানে কি কেউ ফলো করে বা করার সুযোগ আছে? জি, ইরানে মানে আমরা যেই জিনিসগুলো শুনি বেশিরভাগই হলো কি প্রপাগান্ডা। আচ্ছা, আপনি যতক্ষণ না পর্যন্ত ইরানে যাচ্ছেন ততক্ষণ পর্যন্ত ইরান নিয়ে আর কি একটা হলিস্টিক পিকচার তৈরি হবে না কখনো। আচ্ছা, আচ্ছা, ওইখানে উনি যাওয়ার পর আপনি দেখতে পারবেন যে রিয়ালিটিটা কি। সো আমি যদি ছোট করে বলি, সেটা হলো গিয়ে ইরানে সব টাইপের মানে দেখা যাচ্ছে যে খুবই রিলিজিয়াস লোকজন আছে, আবার খুব ফ্রি মাইন্ডেড লোকজন আছে, এবং গভর্নমেন্ট কোনো জায়গায় কোনো বাধা, ইন্টারফিয়ার করে না, প্রতিবন্ধকতা কোনো সৃষ্টি করছে? ইন্টারফিয়ারেশন নেই। ওখানে কি মেয়েরা বাজারে যায়? বাজারে দেখা হয় যে মেয়েরা? অবভিয়াসলি, হ্যাঁ, অবভিয়াসলি আপনি যেখানে যান সেখানেই মানে বোথ জেন্ডার্স আছে। বাট একটু শালীন ড্রেস পরে থাকে সবাই। শালীন ড্রেস, এখন দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট যেহেতু লিনিয়েন্সি শো করছে রিসেন্টলি, জি, 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 কারণ কান্ট্রিকে ইউনাইট করার চেষ্টা করছে আবার, জি, জি। যাতে এই আমেরিকান ইসরায়েলি প্রপাগান্ডাতে না পড়ে কেউ। সো এর জন্য অনেক বেশি লিনিয়েন্সি শো করছে, এর জন্য ইরানিরা দেখা যাচ্ছে যে অনেকেই অনেক ফ্রিলি ড্রেস করে, বাট এমন না যে মানে খুবই না, উগ্র ড্রেস অশালীন করে ওই না। টাইপের না। সো ওইগুলো অ্যালাউড, ওইগুলো দেখা যাচ্ছে যে যেসব অনেক কি বলে রিচ এরিয়া যেগুলো আছে জি, জি। সেখানে তারা এগুলো পড়ছে, কেউ কোনো বাধা দিচ্ছে রাষ্ট্র না, কোনো বাধা দিচ্ছে না। রাষ্ট্র কোনো বাধা দিচ্ছে না, এভরিথিং ইজ ওকে। বাট এই যে এক্সট্রিমিস্ট আইডিয়াগুলো তুলে ধরে নিউজে, জি, এগুলো জি। বেশিরভাগই হলো কি প্রপাগান্ডা। আপনি তো মেডিকেল সায়েন্স পড়ছেন ওখানে, বাংলাদেশের কোনো না কোনো হাসপাতাল নিশ্চয়ই গিয়েছেন কখনো না কখনো। জি, পার্থক্য কি দেখেন আপনি ওখানে আর আমাদের এখানে? ধরুন ঢাকা মেডিকেল কথাই ধরলাম। ঢাকা মেডিকেলে আমার ওইভাবে যাওয়া হয়নি, মানে জি, আমি গিয়েছিলাম আর কি এমনি নর্মালি ভিজিট করতে, বা ডক্টরদের সাথে ইন্টারাকশন অ্যান্ড ওগুলো তেমন একটা হয়নি। জি, বাট ইবনে সিনায় গিয়েছিলাম, জি। আই ডোন্ট নো এভাবে নাম বলা উচিত হবে না, কিনা, ঠিক বাট আছে, ঠিক আছে, অনেকগুলো অসুবিধা নেই। হসপিটালে গিয়েছিলাম, বেশিরভাগই দেখা যাচ্ছে যে প্রাইভেট। সো ইরানের যে ডিফারেন্সটা সেটা হলো গিয়ে ইরান ডাজ এভরিথিং বাই দ্য বুকস। আচ্ছা, আমেরিকান স্ট্যান্ডার্ড, ব্রিটিশ স্ট্যান্ডার্ড যেসব প্রসিজার আছে সেগুলো তারা ফলো করে, যেমন আচ্ছা, প্রপার হিস্ট্রি টেকিং, পেশেন্ট আসলে তাদের সাথে মানে ইন্ট্রোডাকশন করে, ইন্ট্রোডাকশন করার পরে হলো গিয়ে তাদের কি কি হয়েছে, কখন শুরু হয়েছে সিমটমস, এগুলো সব ডিটেলে বের করে, বের করার পরে অনলি যখন তারা স্যাটিসফাইড যে দিস কুড বি দ্য পসিবল ডায়াগনোসিস, জি, অনলি জি। তখন তারা মেডিকেশনের দিকে যায়। আর বাংলাদেশে দেখা যায় যে কি, বাংলাদেশে আপনি ডক্টরের চেম্বারে গেলেন, ডক্টর বসে আছে, ডক্টরকে গিয়ে আপনি বললেন যে আমার এই সমস্যা, ধরেন ফিভার হয়েছে, আমার তাপমাত্রা বেড়ে গিয়েছে বডির, এই সে এই শুনে মেডিকেশন লিখে টেস্ট দিয়ে পাঠিয়ে দেবে। হুম। এই জিনিসটা ইরানে নেই, আননেসেসারি টেস্ট, হাসপাতালের আননেসেসারি পরিবেশ কি মেডিকেশন। অনেক ভালো? বেশ ভালো। সমস্যা হলো কি, এই যে স্যাংশনের জন্য দেখা যাচ্ছে যে অনেক অ্যাডভান্সড ইকুইপমেন্টস কিনতে পারে না, বাট অ্যাট দ্য সেম টাইম ইরানের মানে ইরানিয়ান কোম্পানি অনেক ইকুইপমেন্টস নিজেরাও তৈরি করার চেষ্টা করেছে। আচ্ছা, আচ্ছা। সো ওভারঅল খুবই ভালো এনভায়রনমেন্ট। আমরা দীর্ঘ সময় ধরে ইরান যুদ্ধ নিয়ে কথা বললাম, আমরা জানলাম ইরানের যুদ্ধ কেমন হচ্ছে। সেখানে আজকে আমাদের যিনি অতিথি, এই যুদ্ধের মধ্যে তিনি
22 দিন ছিলেন। শুধু যুদ্ধের মধ্যে ছিলেন না, তিনি দীর্ঘদিন ধরে ইরানে আছেন। তার জন্ম ইরানে। তার বাবা আমাদের বন্ধু সিরাজুল ইসলাম, তিনি তেহরান রেডিওতে কাজ করতেন। সেই সুবাদে তারাও ইরানে ছিলেন এবং এখনও তিনি পড়াশোনা করছেন। মিস্টার সাজিদুল ইসলাম। এবং শুধু এই যুদ্ধ না, তিনি আগের যে যুদ্ধটি হয়েছিল ইরানে গত বছর জুন মাসে, সেই যুদ্ধও তিনি কাছ থেকে দেখেছেন। আমাদের স্টুডিওতে আসার জন্য আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে